জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 3 মিনিটের দিন খবর। আর আমি সব্যসাচী শুরুতেই যে খবরে চোখ রাখবো, প্রাথমিক দুর্নীতি মামলায় পার্থর জামিন। কি বিষয়টা জানাবো, তবে তারপর থাকবে আহেলি। ধন্যবাদ সব্যসাচী। আমি আপনাদের জানাবো যে ইডি দফতরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন সম্পর্কে ঠিক কি তথ্য, কি আপডেট আমাদের কাছে রয়েছে। আর আহিলির পর আমি সৈকত আপনাদেরকে জানাবো, শহরে তো অমিত শাহ এসেইছেন, শহরে পুজো উদ্বোধন করেছেন, আর কি বললেন শোনাবো। তবে শুরুতে যে খবর চোখ রাখবো বলেছিলাম, শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হলো। তবে পুজোর আগে জেল মুক্তি হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত একটা সংশয় রয়ে গেছে। নিয়োগ দুর্নীতির মামলায় একটি মামলা রয়েছে, সেখানে নিম্ন আদালতে যতক্ষণ না সাক্ষ্য গ্রহণ শেষ হবে ততক্ষণ পর্যন্ত জেল মুক্তি নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 18ই অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। যদিও তার আগেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা এর পরবর্তী পদক্ষেপ কী করেন সেদিকেই এখন আইনজীবী মহল তাকিয়ে রয়েছে। তদন্তের সহযোগিতার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ট্রায়াল কোর্টের বাইরে যেতে পারবেন না, এই ধরনের বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এটা নিয়ে দেখুন, আমার প্রেডিসেশন নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমি তার নীরব, তিনি থাকুন, সুস্থ থাকুন, আমি এইটুকু বলবো। সুপ্রিম কোর্টে মায়ের সামনে নয়, উনি তাকিয়েছিলেন তখন প্রার্থনার সময় অসুরের দিকে। তো অসুরকে বলেছেন আমাদের সরকার করতে দেওয়া হোক। তো অসুরের সরকার তো হবে না, বিজেপির সরকার তো হবে না। আর মা ওনাদের প্রার্থনা অতীতেও রাখেননি, এবারও রাখবেন না। পুজোয় পর্যটকরা আসেন, প্রার্থনা করেন, অমিত শাহ এসেছেন, করেছেন, অতীতেও করেছেন। এবং মা আছেন, বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর আশীর্বাদের হাত নিয়ে, ফলে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ অসুরের কাছে প্রার্থনা করে ফেলেছেন, ফলে অসুরের কাছে অসুরের সরকার বাংলায় হবে। বেল একটা স্বাভাবিক ইস্যু। 3.5 বছর তো খেলো, জেলের ভাত, কদিন বাইরের খাক, আবার যাবে। তারপর পার্থ এগুলো এরা খেয়ে ভুঁড়ি ফুলিয়ে ফেলেছে হয়তো, কিন্তু সমস্যার রুটটা অন্য জায়গা। সমস্যার রুট কালীঘাটার হাজেরা। জামিন তো হতেই পারে, একটা মানুষ বিষয়াধীন অবস্থায় কতবার জেলে থাকবেন। সুতরাং জামিন হওয়ার মধ্যে খুব বিষয় কিছু নেই বা ভাববারও কিছু নেই। এখন ট্রায়ালটা দ্রুত সম্পন্ন করতে হবে, সেই কাজটা এগোলেই কাজের কাজ হচ্ছে। ওইগুলোর তো ব্যাখ্যা দরকার। তার বান্ধবীর বাড়িতে 52 কোটি না কত টাকার নোট পাওয়া গেছে, এবং সেই নোটগুলো কোত্থেকে এসেছিল সেই ব্যাখ্যাটা তো দরকার। সেই ব্যাখ্যাটা সিবিআই, সরকার, আদালত ব্যাখ্যাটা পাবার আগেই তাকে ছেড়ে দিলেন। ব্যক্তিগতভাবে তার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আপনারা জানেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি সদ্য জামিন পেয়েছেন, কিন্তু তার জামিনের একাধিক শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম যে তদন্তকারী অফিসারদের সঙ্গে তাকে সহযোগিতা করতে হবে এবং তার জন্য 2 দিন জিজ্ঞাসাবাদ করা হবে রাজ্যের কারামন্ত্রীকে। গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। একেবারে সকাল 10:30 নাগাদ পৌঁছে গিয়েছিলেন কারামন্ত্রী। প্রায় 6 ঘন্টা টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আদালতের নির্দেশ মতো বিকেল 5টার মধ্যে তাকে ছেড়েও দেওয়া হয়। আজও হাজিরা দিয়েছেন তিনি সিজিও কমপ্লেক্সে। কি আপডেট উঠে আসছে জানবো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নান্টু, ইতিমধ্যে হাজিরা দিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার জিজ্ঞাসাবাদ এখনো চলছে, আর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহা তাকে কোর্টের নির্দেশে 2 দিন ইডি দপ্তরে তাকে আসতে হবে এবং ইডির যে প্রশ্ন সেই প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে গতকাল আমরা দেখেছি যে ইডি আধিকারিকরা তাকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এবং আজ ফের চন্দ্রনাথ সিনহা তিনি ইডি দপ্তরে এসেছেন। এবং যেহেতু কোর্টের নির্দেশ রয়েছে যে 11টা থেকে 5টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সেই মতোই 11টার আগেই চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছন এবং তার কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। এবং এই মুহূর্তে তার প্রথম পর্বের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং
আর কিছুক্ষণের মধ্যেই তার দ্বিতীয় পর্বের জিজ্ঞাসাবাদ অর্থাৎ আজকের দিনে অর্থাৎ আজকেই কিন্তু শেষ দিন কোর্টের নির্দেশে তাকে যে দুদিনের সময়সীমা দেওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারবে, তার আজকে শেষ দিন। সেখানে দাঁড়িয়ে দ্বিতীয় পর্যায়ের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং ইডি আধিকারিকরা এই নিয়োগ বা দুর্নীতি মামলায় একাধিক প্রশ্ন তাদের রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এই চাকরি প্রার্থীরা যে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন সেই টাকা কিভাবে এসেছিল এবং এই সমস্ত বিষয় নিয়ে কারা কারা সেই টাকা দিয়েছিল সেই বিষয় নিয়েই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি এবং দ্বিতীয় পর্যায়ে জিজ্ঞাসাবাদ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং আমরা দেখেছি গতকাল 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই মতো আজকেও বিকেল 5টা পর্যন্ত তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। এই মুহূর্তে ইডি দপ্তরে রয়েছেন চন্দ্রনাথ সিনহা। একেবারে নান্টু, তুমি নজর রাখো। ধন্যবাদ। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং তদন্তকারী অফিসারদের মুখোমুখি হওয়ার আগে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজ কি বলেছেন শুনুন। বেশ কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছিল, সেই ডকুমেন্টটি আজকের দিন না পরে দেবেন? পরে দেবেন। আজকে দ্বিতীয় দিন চাইনি আমাকে। আচ্ছা বলেছে আজকে আমাকে চাইনি, আমি পরের দিন। আচ্ছা, গতকাল বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল, তার সমস্ত উত্তর দিয়েছেন? মানে কোয়েরি তাদের যেটা ছিল যা বলেছে আমি কোঅপারেট যেগুলো বলেছে উনি জানাতে পরে কোঅপারেট করছেন, তাই তো? আমরা আমার যেটা কোর্টের নির্দেশ। অমিত শাহের বাংলায় ফের পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए, हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। বাংলার যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে, সেটা কি কারণে অমিত শাহ সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির সরকার আটকে রেখেছে? উত্তরপ্রদেশে তপশিলি জাতি উপজাতি মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি। সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? সোনার বিহার হলো না কেন? সোনার মধ্যপ্রদেশ হলো না কেন? বাংলার বীজকে উত্তরপ্রদেশের সরকার অ্যাডে ব্যবহার করে, তাহলে সোনার উত্তরপ্রদেশে কি একটা বীজ তৈরি করতে পারলো না বিজেপির সরকার গত 7 বছরে? পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন? 5 বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল, সোনার ঝাড়খণ্ড হলো না কেন? 21 সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন, মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন, আসতে পারেননি। 26-এ পুজো দিচ্ছেন, আসতে পারবেন না। 31-এও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেন এবং দেখান। 26-এর নির্বাচনের আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আর সেই দুর্গাপুজোকেও দুর্গাপুজোর মঞ্চ অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে এসে অমিত শাহ সরাসরি জানালেন তিনি এবার মায়ের কাছে প্রার্থনা করেছেন 26-এ এমন একটা পরিবর্তন হোক, এমন একটা দল ক্ষমতায় আসুক যারা প্রকৃত অর্থে সোনার বাংলা করতে পারে। আর ভোট রাজনীতি নিয়ে যে সরব হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে তারা বারবার করে অভিযোগ করছিলেন যে বিজেপি দুর্গামঞ্চ বা এই পুজোতেও ভোটের রাজনীতি করতে চাইছে, কার্যত সেই কথাতেই শিলমোহর দিয়ে গেলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। শহরে অমিত শাহ, তৃণমূলের বিদ্যাসাগর আবেগের শান। বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধা কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019-এ অমিত শাহর মিছিল চলাকালীন মূর্তি ভাঙচুরের স্মৃতি উস্কে দিয়েছেন এবং সেই কৌশল তিনি অবলম্বন করেছেন বলে রাজনৈতিক মহলের মত। অমিত শাহর ক্ষমা চাওয়া উচিত, এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসহীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তবিয়তে বিজেপি করছে, যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি। এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। তৃণমূলের সাথে লড়াই, বিজেপির পলিটিক্যাল লড়াই, সেটা চলবে। আপনাদের যত আক্রমণ আপনারা আমাকে করুন, মুখ্যমন্ত্রীকে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে বাংলার ঋষি মনীষীদের অপমান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না। পঞ্চানন বর্মনকে পঞ্চানন বর্মন বলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান জানে না, রামমোহন রায়ের কি অবদান জানে না, ক্ষুদিরাম বসুর অবদান জানে না। তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি শিখতে হবে না। কলকাতাতে তার যে বাড়ি রয়েছে সেটাও সংরক্ষণ করা এবং সেটাকে সৌন্দর্যায়ন করে সংরক্ষিত করে রাখা, এই কাজগুলো বিগত দিনে বিগত সরকারের আমলে হয়নি, আমরা করেছি। এবং আমরা চেষ্টা করেছি যাতে আগামী প্রজন্ম এই দার্শনিক ব্যক্তিত্ব যারা রয়েছে, যারা আমাদের কাছে পূজ্য, তাদের যাতে মনে রাখে এবং তাদের ভুলে গেলে চলবে না, ইতিহাসও ক্ষমা করবেন। অন্যদিকে শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজকের দিনে ওনাকে স্মরণ করে, প্রণাম নিবেদন করে, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শুধু না, ওনার দৃঢ়চেতা মানসিকতা, আদর্শ অনুসরণ করে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ সচেষ্ট হতে হবে বাংলার স্বর্ণযুগ ফিরিয়ে আনতে। পুজোর মুখে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। যে খবর পাওয়া যাচ্ছে, ব্লু লাইনে আংশিক ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা, কারণ ফের একবার মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। যে খবর পাওয়া যাচ্ছে, যতীন দাস পার্কের আপ লাইনে এই আত্মহত্যার চেষ্টার জেরে ইতিমধ্যেই টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে, তবে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। আর এই আংশিকভাবে ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হবার জন্য স্বাভাবিকভাবেই সমস্যায় যাত্রীরা। চতুর্থীর দুপুর মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। সপ্তাহের অন্যতম ব্যস্ত কাজের দিন, প্রচুর মানুষ এইভাবে মেট্রোর ভরসায় বেরিয়েছেন কলকাতা শহরে। তারই মধ্যে আবারও বিপত্তি ব্লু লাইন মেট্রোয় ঠিক বেলা 1টার সময় যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে এক যুবক ঝাঁপ দিয়েছেন। 1টা থেকে 1:50 পর্যন্ত এই দীর্ঘ সময় মেট্রো আংশিক চলাচল করছিল। আমরা এখানে যারা অপেক্ষা করছি তাদের সাথে কথা বলবো। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ মেট্রো বন্ধ? 1 ঘন্টা ধরে হবে। কতক্ষণ? 1 ঘন্টা হয়ে গেছে দাদা। প্রায় 1 ঘন্টা দিয়ে ঠিক বন্ধ হয়েছে মেট্রো। ওই সোসাইটির কাছে হ্যাঁ, অনেক সময় আছে, 1 ঘন্টার কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।